আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনার অডিও বার্তা ওই ফরেনার্স করেসপন্ডেন্ট ওদের ওখানে দিল্লি প্রেস ক্লাবে, সেটা তো হয়ে গেল 23 তারিখ। আজকে হলো 25, দুদিন কেটে গেছে, কিন্তু বিতর্ক থামছে না। বাংলাদেশে এই নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে, কেন ভারত এইটাকে অ্যালাউ করলো। যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত বাংলাদেশ সেগুলো কিছু বলেনি, মানে ভারতবর্ষের কাছে কোনো প্রতিবাদ পত্র এসব পাঠায়নি। পাঠালে পরে কি জবাব পাবে সম্ভবত সেটা আন্দাজ করেই তারা পাঠায়নি। এখন তবু আমাদের একটা সেফ খেলে দিয়েছে আমাদের কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার আজকে একটা বক্তব্য আমাদের কাগজে বেরিয়েছে, দিল্লি কি করবে, হাসিনা বার্তায় কৌশলী কেন্দ্র। আমি খবরটা একটু পড়ি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখনো পর্যন্ত হাসিনা বা আওয়ামী লীগের নিয়ে কোনো কটু মন্তব্য করেননি দেশে ফেরার পর। এমনকি তার ভারতে আশ্রয় দেওয়া নিয়েও খোঁচা দেননি তিনি। তবে তার দলের একাংশ এবং জামায়াতে ইসলামী, অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের নাগরিক সমাজের বহুলাংশই ভারতে বসে হাসিনার সাক্ষাৎকারের এবং ধারাবাহিক বক্তৃতা নিয়ে নয়াদিল্লির প্রতি ক্ষোভ তৈরি হয়েছে। তাদের মত, ফাঁসির দড়িতে ঝোলানোর জন্য ভারত শেখ হাসিনাকে ফেরাতে পারে না এ পর্যন্ত বোধগম্য, কিন্তু ভারতের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে তিনি যে ক্রমাগত কথা বলে যাচ্ছেন, এমনকি ফরেনার্স করেসপন্ডেন্ট ক্লাবে তার অডিও বক্তব্য শোনানো হলো, তাতেও ভারত এবং বাংলাদেশের মানুষের মধ্যে তিক্ততা আরো বেড়েছে। বিষয়টা নিয়ে পাল্টা বয়ান দিচ্ছে নয়াদিল্লি। সাউথ ব্লক সূত্রের খবর, শেখ হাসিনা ভারতের রাজনৈতিক বন্দী নন, তাকে দেশে গ্রেপ্তার করে রাখা হয়নি, ফলে স্বাধীন মত প্রকাশের জায়গা তার থাকতেই পারে। এছাড়াও বিদেশ মন্ত্রকের বক্তব্য, আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা এবং শেখ হাসিনা তাদের বক্তব্য জানাচ্ছেন মূলত সমাজ মাধ্যমে, যার উপরে ভারত সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। একথাও বলা হচ্ছে যে শেখ হাসিনার প্রথম 3টি সাক্ষাৎকার ছিল আমেরিকার সংবাদ মাধ্যমে, কিন্তু বাংলাদেশের নেতৃত্ব তা নিয়ে সম্পূর্ণ নীরব। নয়াদিল্লির বক্তব্য, ভারতের বেসরকারি সংবাদ মাধ্যম তা নিয়ে কি ছাপবে না ছাপবে এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে, সরকার সেই স্বাধীনতার মাথা গলায় না। এ পর্যন্ত সব ঠিকই আছে, সরকারের বক্তব্য সরকার জানিয়ে দিয়েছে, কোনো চিঠি চাপাটি করার আগেই জানিয়ে দিয়েছে। এখন এই যে পাল্টা চাপ, যেটার কথা আমি আমার পোস্টে উল্লেখ করেছি, পাল্টা চাপ কিরাম হচ্ছে, আমি পরের অংশটা পড়ছি। আমি পুরোটা পড়ছি, গুরুত্বপূর্ণ অংশটুকু পড়ছি। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের টালমাটাল অবস্থার সুযোগ নিয়ে প্রভাব বাড়াচ্ছে এবং ভাষ্য তৈরি করার চেষ্টা করছে বলেই মনে করছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একাংশ। 5 আগস্টে ভারতীয় সংস্কৃতি কেন্দ্রে ভাঙচুর চালানোর বিষয়টিকে এই প্রভাবের সঙ্গেই যুক্ত করে দেখা হচ্ছে, এইখান দিয়ে চাপ বাড়াচ্ছে। ছায়ানট, উদীচীর মতো ধর্মনিরপেক্ষ সংস্কৃতি কেন্দ্র হামলা হয়েছে, এখনো পর্যন্ত তার নিন্দা করেনি অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার কোন জিনিসের নিন্দা করেছে? যত রকম খুন, ধর্ষণ, ডাকাতি, নিরাপরাধ বলে আসামি করে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। পরশুদিন তো একটা অদ্ভুত ঘটনা ঘটে, এত নির্মম ঘটনা যে আওয়ামী লীগ করতে বলে মানুষটাকে ধরে নিয়ে গিয়েছে, তার 9 মাসের শিশু সন্তান, তাকে না দারিদ্রের সঙ্গে যুঝতে না পেরে তার 9 মাসের সন্তানকে গলা টিপে বা জলে চুবিয়ে হত্যা করে মা গলায় দড়ি দিয়েছে। এর থেকে শোচনীয় এবং দুর্ভাগ্যজনক অবস্থা কি বাংলাদেশে হতে পারে? এরপরও বাংলাদেশ সরকার কোন রকম কথা বলেছে? ওই সংবাদ মাধ্যমে তো একটাও কথা উচ্চারণ হয়নি। ইউনূসের মুখ দিয়ে, ইউনূসের সহচরদের মুখ দিয়ে তো একটা কথাও বেরোয় না। শেখ হাসিনা কিছু বললেই একবার চরবর করে উঠতে পারে, ভারত বিরোধী। আমেরিকায় করলে কোনো অসুবিধে নেই,
ইংল্যান্ডে করলে কোনো অসুবিধে নেই, ভারতে করলে অসুবিধে আছে। আর ভারতে করলে কি কি অসুবিধা আছে, তাহলে পরে পাকিস্তান তবু আমাদের চেনা শত্রু, যে হ্যাঁ এই শত্রু আমাদের শত্রু, সে আমাদের সঙ্গে শত্রুতা করবে, চেনা শত্রু। আর এই শত্রু তো শত্রুর মতো ব্যবহার করে, অথচ ভিক্ষাপাত্র নিয়ে ঘুরে বেড়ায়, আমাকে চাল দাও, ডাল দাও, আমাকে চিনি দাও, তেল দাও, আমাকে কাঁচামরিচ দাও, আমাকে পেঁয়াজ দাও, আমাকে এই ডিজেল সরবরাহ করো, পেট্রোল সরবরাহ করো। এরা ভিখারি অথচ প্রতিবাদী। বাংলাদেশ ছাড়া দেখা যায় না। একটা ন্যাক্কারজনক দেশ, যার কোনো রকম মানে কি বলবো আপনাকে, যে লজ্জা শরম বলতে যা আছে, সেই লজ্জা শরম কিচ্ছু নেই। এরা সব বেচে দিয়ে এসছে, মোহাম্মদ ইউনূস সব বেচে দিয়ে এসছে। এই যত পাপ মোহাম্মদ ইউনূস করে বেড়াচ্ছেন না, সেই পাপের বোঝা কিন্তু তার একদিন ভারী হচ্ছে, এত আস্তে আস্তে ভারী হচ্ছে। ওপারে কি হবে সে তো আমরা দেখতে পাবো না, কিন্তু এপারে যেটা হবে কিন্তু আপনারা দেখে যাবেন যে মোহাম্মদ ইউনূসের শেষটা খুব করুণ হবে, খুবই করুণ হবে। আমি কিন্তু বরাবর এই কথাটা বলে যাই, আপনারা মিলিয়ে নেবেন শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনূসের কি হয়। উনি এখন হয়তো গদির ওপরে বসে আছেন, উনি কোনো কিছু টের পাচ্ছেন না, কোনো কিছু পাত্তা দিচ্ছেন না। এই যে এত নৃশংস সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তার মনে বিন্দুমাত্র নাড়াচাড়া দেয় না। মানবিকতা খুইয়ে ফেলেছেন, ক্ষমতার এতই লোভ, আওয়ামী লীগের ওপরে এতই রাগ। আওয়ামী লীগের ওপরে রাগ আছে, ঠিক আছে, কিন্তু আপনি এই যে বাচ্চাটা হত্যা করে তার মা গলায় দড়ি দিল, সে প্রসঙ্গে একটা কথা বললেন না তো আপনারা, এক ছত্র কোথাও আপনারা দু লাইন উদ্ধৃতি দিলেন না, যেটা দুঃখজনক ঘটনা। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। আপনারা তো সমস্ত যত মানে সন্ত্রাসবাদী আছে তাদেরকে একেবারে রাতারাতি আপনারা সমস্ত জামিন দিয়ে খালাস করে দেন। কই তার নিরীহ সন্তানটার মানে যার কোনো দোষ নেই, তার বাবা যে জন্মের পরে বাচ্চাটার মুখ দেখেনি, তাকে আপনারা জামিন দিতে পারলেন না? রাতে কই জরুরি কোর্ট তো বসলো না? আপনাদের সব পাপ লেখা হচ্ছে, একটা জায়গায় সব লেখা হচ্ছে, সব উত্তর পাবেন। আর ভারতবর্ষ কি করছে? ভারতবর্ষ যা করছে তলায় তলায় করছে, আপনারা জানতে পারছেন না। আচ্ছা একটা খবর আপনাদের দিই, ভারতবর্ষ কি করছে একটা খবর আপনাদের দিই। সেটা হচ্ছে আজকে সকালবেলা 11 জন ইঞ্জিনিয়ার, ভারতীয় ইঞ্জিনিয়ার, তাদেরকে সপরিবার দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। এই 11 জন কারা? এরা হচ্ছে সব হচ্ছে ওই আমাদের আদানির বিদ্যুৎ কেন্দ্রের এই 11 জন। আর রূপপুর পরমাণু কেন্দ্রে কাজ করতে সেখানে 8 জন, আর বাকি 3 জন হচ্ছে আদানি বিদ্যুৎ কেন্দ্রে, যেখান থেকে আমাদের এই গোড্ডা ফায়ার স্টেশন থেকে পাওয়ারটা গিয়ে ওই সাপ্লাই হয় যেখানে, সেখানে তারা কাজ করতেন। তার মানে এটা মানে ইঙ্গিত যে এখন তো শীতের সময় তো আপনার অসুবিধা হচ্ছে না, তাই কমিয়েছে, বুঝতে পারছেন না আপনারা, কিন্তু বিদ্যুৎ কমিয়েছে আদানি, টাকা পয়সা দেয়নি বলে। এইবার গরমটা আসছে, তার মধ্যে আস্তে আস্তে যখন বিদ্যুৎটা কেটে দেবে, আপনি তো পুরো পয়সা দিতে পারবেন না, আর ভারত আস্তে আস্তে বিদ্যুৎটা বন্ধ করে দেবে, চাল ডাল তেল নুনও বন্ধ হবে। তখন ওই টাকা নিয়ে দৌড়ে দৌড়ে ঘুরবেন, বিশ্বে ঘুরে বেড়াবেন, কেউ আপনাদের মানে আপনারা পয়সায় কুলোতে পারবেন না, আপনার দেশের লোক না খেয়ে মরবে, তখন আপনাদের পিঠের চামড়া উঠবে। সুতরাং ভারত যে একেবারে বসে আছে তা নয়, ভারত কি করছে, তলায় তলায় খেলছে। আর বাকি যেগুলো খেলা হবে সেগুলো তো সমস্ত খেলার লোকেরা সব তৈরি হয়ে আছে, তারা সমস্ত খেলবে, পুরো খেলাধুলার মাঠ রেডি হয়ে রয়েছে, আর খেলাধুলার লোকেরাও সমস্ত রেডি হয়ে রয়েছে। আপনার বাবা পাকিস্তান, সে এসে কিন্তু আপনাকে বাঁচাবে না। পাকিস্তানের ছেড়ে যাওয়া জুতোই তো পা গলিয়েছেন, পা গলিয়ে আজকে বলছেন আপনারা 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 বলছেন যে পাকিস্তানের সঙ্গে আমাদের সমভাবে দেখাটা উচিত হবে না। বলছেন কে? পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তা পাকিস্তানের ছেড়ে যাওয়া জুতোয় পা গলিয়ে আপনি ভারত বিরোধিতা করছেন, আর ভারতের পিঠে ছুরি মারছেন, আর বলছেন আপনাদের পাকিস্তানের সঙ্গে দেখা করা তুলনা করা ঠিক হবে না, এক আসনে বসানো ঠিক হবে না। তাহলে কোনটা ঠিক হবে?
আপনি আমার জুতো মারবেন, আমি আপনার গালে চুমা খাবো, ওইটা ঠিক হবে? এখনো কিছুই হয়নি তো অভিষেক সাহেব, আপনাকে ভদ্রলোক বলে জানতাম। আমি ভেবেছিলাম আপনি এই অবস্থায় আপনি পদত্যাগ করে বেরিয়ে আসবেন, কিন্তু আপনিও যে একটা ছোট লোকের সঙ্গে থেকে আপনিও যে ছোট লোক হয়ে গেছেন সেটা আমি বুঝতে পারিনি। তাই প্রথম প্রথম আপনার খুব প্রশংসা করতাম, এখন আর করি না, এবং আপনাকে রীতিমতো আমি ঘৃণা করি। এই যত উপদেষ্টা মন্ডলী রয়েছে সব কটা হচ্ছে চোর, বাটপার, চিটিংবাজ, সব কটা হচ্ছে মানে অর্থলোভী, আর সব কটা সন্ত্রাসবাদী। এরা কি সন্ত্রাস করেছে বাইরের ছেলেরা? তার থেকে বেশি সন্ত্রাস করেছে সরকার। আওয়ামী লীগকে দমন করে ওভাবে আওয়ামী লীগকে দমন করে রাখা যাবে না। কেউ কাউকে কখনো দমন করে রাখতে পারেনি। তাহলে হিটলারও থাকতেন, চাউসেস্কেও থাকতেন, সবাই বেঁচে থাকতেন, কিন্তু কেউ বেঁচে থাকেননি। ওইরকম সমস্ত সাংঘাতিক সমস্ত লোক, তাদের শাসন যারা ইতিহাস পড়েছেন তারা জানেন। গদ্দাফির কি অবস্থা হয়েছিল, লিবিয়ার গদ্দাফির মানুষ পিটিয়ে মেরে ফেলে দিয়েছিল, ড্রেনের মধ্যে থেকে টেনে বার করেছিল। ইউনূস, আপনার অবস্থা তাই হবে। সরি, কোনো একটা ড্রেনের মধ্যে আপনি লুকোবেন, সেখান থেকে গদ্দাফির মতো আপনাকে টেনে হিঁচড়ে বার করে আপনার দু ঠ্যাং চিড়ে ফেলে দেবে। মাফ করবেন, এগুলো উত্তেজনার মুহূর্তে বলে ফেলা। সবাই সুস্থ থাকুন। আদালতে রিট হয়েছে, সেখানে বলা হয়েছে নির্বাচন কমিশন নিষ্ক্রিয়, তাই ভোট আটকানো দরকার। এই আবেদন যদি আদালত গ্রহণ করে তবে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার আইনি সুযোগ থাকবে। একবার স্থগিত হলে আর উঠবে কিনা কেউ জানে না। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা বলে একবার ভোট পেছালে ফের তফসিল দিতে বছর পেরিয়ে যায়, তখন সেনাবাহিনীর কাঁধে দায়িত্ব যায়, আর গণতন্ত্রের লাশ গাড়ি আবারও ঘুরতেই থাকে। ওদিকে যদি একটি ভোট অনুষ্ঠান করে ফেলে ইউনূসের সরকার, তাহলেও যুক্তরাষ্ট্র বলেই দিয়েছে যে তারা জামায়াতকে ক্ষমতায় চায়, কারণ বিএনপি ক্ষমতায় গেলে দেশে দুর্নীতির মচ্ছব বসবে। আর প্রধান উপদেষ্টার প্রধান প্রপাগান্ডা সচিব বলেছেন এবার নির্বাচনের ভোট গণনায় দেরি হবে। যে কথা বলার কথা নির্বাচন কমিশনের, সে কথা বলছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব কাম ডাস্টবিন শফিক। এলা বুঝইন অবস্থাটা কি প্রকারের। আপনারাই বলুন, নির্বাচন হবে কি হবে না, আর হলেই বা কি হবে, না হলেই বা কি হবে। ইউনূস ঘোষিত জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের মাত্র 3 সপ্তাহ বাকি, অথচ সারা দেশে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে, নির্বাচনটি কি আসলেই অনুষ্ঠিত হবে তো? এই সংশয়ের পেছনে রয়েছে বহুমুখী কারণ, যা অন্তর্বর্তী সরকারের নির্বাচনী প্রস্তুতিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও জনমনের সংশয়ের মূল কারণ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। সরকার গত 6 মাসে মব সন্ত্রাস, সাধারণ অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতা দেখিয়েছে, যা নিরাপদ নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছে মানুষ। পুলিশ এবং প্রশাসনের দুর্বলতা স্পষ্ট হওয়ায় অনেকে মনে করছেন নির্বাচনী সহিংসতার ভয়াবহ আশঙ্কা রয়েছে, যা ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করছে। প্রধান উপদেষ্টার প্রধান প্রপাগান্ডা সচিব এই সংশয়কে পতিত স্বৈরাচারের দোসরদের প্রপাগান্ডা বলে উড়িয়ে দিলেও বাস্তবতা হচ্ছে সরকারের নির্বাচনী প্রস্তুতিতে ভয়াবহ শৈথিল্য দেখা গেছে। নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের উদ্যম এবং তৎপরতা প্রত্যাশিত সেটি অনুপস্থিত। বিশেষত সরকারি বিভিন্ন ব্যক্তিত্বের পরস্পর বিরোধী বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। আরো গুরুতর বিষয় হলো হাইকোর্টে দায়ের করা রিট আবেদন, যা নির্বাচন এবং গণভোট নিয়ে সাংবিধানিক প্রশ্ন তুলেছে। অভিযোগ করা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের সদস্যরা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, যা নির্বাচনী আচরণ বিধির সরাসরি লঙ্ঘন। এ বিষয়ে আমি আগেও বলেছি আপনাদেরকে ভিডিওতে। রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। অভিযোগ শুধু নয়, প্রমাণও রয়েছে আপনাদের হাতে। সরকারের উপদেষ্টারা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা সব জায়গায় গিয়ে, মসজিদে গিয়ে, মাদ্রাসাতে গিয়ে, সব জায়গায় গিয়ে তারা হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছেন। এটা তো নির্বাচন কমিশনের কাজ, এটা তো তাদের কাজ নয়। তারা সম্পূর্ণভাবে একটি পক্ষাবলম্বন করছেন। একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠানের বিষয়টি ভোটারদের বিভ্রান্ত করার উপকরণ হিসেবে দেখছে অনেকেই বুঝতেই পারছে না যে গণভোটটা আসলে কেন দিচ্ছে, কাকে দিচ্ছে, কাকে দেবে, কি কারণে হ্যাঁ বলছে আর কি কারণে না বলবে। নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা উদ্বেগের কারণ। আইন লঙ্ঘনের প্রমাণ থাকা সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। 6 জনের বেশি বিদেশি নাগরিককে সুযোগ দেওয়া হয়েছে, আবার
12-13 জনকে বিদেশি নাগরিকত্ব থাকার প্রমাণ পাওয়ার পরে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। কমিশনের স্বাধীনতা এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। যে প্রতিষ্ঠানের উপর নির্বাচন সুষ্ঠুভাবে তুলে দেওয়ার দায়িত্ব, তাদের এই ধরনের আচরণ জন আস্থায় চির ধরিয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি পরিস্থিতি আরো জটিল করেছে। অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকলেও সার্বিক পরিবেশে নির্বাচনের উৎসাহ বা নির্বাচনী উৎসাহের অভাব রয়েছে। কোথাও নির্বাচনী উৎসব দেখা যাচ্ছে না। জনগণের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ এবং প্রত্যাশা যেটুকু থাকার কথা তার কিছুই তৈরি হয়নি বলে মাঠ পর্যায় থেকে রিপোর্টাররা বলছে। ইউনূস মহাজন 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ব্যাপারে দৃঢ়তা প্রকাশ করলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন চিত্র তুলে ধরছে। আইন শৃঙ্খলা কমিটি গঠন, প্রতি কেন্দ্রে নিরাপত্তা বাহিনীর উপস্থিতির ঘোষণা দেওয়া হলেও মাঠ পর্যায়ে এর প্রতিফলন দৃশ্যমান নয়। প্রকৃত সত্য হচ্ছে, নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকলেও এর গুণগত মান নিয়ে সংশয় প্রকাশ করছে সকল নাগরিক। দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা, সরকারের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং সার্বিক প্রস্তুতির অভাব একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের পথ তৈরি করেছে। হাইকোর্টের রিট আবেদনে যদি স্থগিতাদেশ আসে তাহলে পুরো প্রক্রিয়ায় ধসে পড়বে, সন্দেহ করার কোনো কারণ নেই। জনগণের প্রত্যাশা একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অর্থবহ নির্বাচন ছিল এবং সকলের অংশগ্রহণে ছিল, কিন্তু সেটি হয়নি। বর্তমান পরিস্থিতিতে সেই লক্ষ্য, মানে যে লক্ষ্য অর্জন করতে চাইছে ডক্টর ইউনূস, তা সন্দেহজনক। নির্বাচন হবে তো? এই প্রশ্নের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা। গণতান্ত্রিক অভিব্যক্তির জন্য শুধু নির্বাচন অনুষ্ঠানই যথেষ্ট নয়, প্রয়োজন একটি বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, সকল পক্ষের অংশগ্রহণের একটি নির্বাচন। 3 সপ্তাহ বাকি, প্রতীক বরাদ্দ শেষ, প্রচার শুরু হয়ে গেছে। রাস্তায় ঘুরে বা চায়ের দোকানের গিয়ে আপনি বুঝতে পারবেন মানুষ এখনো ফিসফিস করে একই কথা বলছে, নির্বাচনটা আদৌ হবে তো? সরকারের পক্ষ থেকে বারবার 12 ফেব্রুয়ারি একদিন এদিক ওদিক হবে না বলে চিৎকার করেও এই সংশয় কাটানো যাচ্ছে না, কারণ সংশয়টা আর কোথাও নয়, মানুষের চোখে, মানুষের মনে। পুলিশের গাড়ি রাস্তায় কম, থানায় সাধারণ মানুষের জিডি নেওয়ার সময় নেই, গ্রামে গঞ্জে মাস্তানদের ঘুরে বেড়ানোর খবর প্রতিদিন আসছে, মব সৃষ্টি করে রিক্সাওয়ালাদের পর্যন্ত পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, ভ্যান চালককে মেরে ফেলা হচ্ছে। আর বিপরীতে সরকারি মাইকে ঘোষণা শোনা যাচ্ছে, সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুত, আপনারা হ্যাঁ ভোট দিন। জাতীয় নির্বাচনের কথা কিন্তু বলা হচ্ছে না। তার মানে জনগণে এই কারণেই ফাটল ধরেছে যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য এসেছিল, সেই সরকারেরই উপদেষ্টারা যখন খোলাখুলি হ্যাঁ ভোটের পক্ষে মাঠে নামছেন, রাষ্ট্রীয় ওয়েবসাইটে পোস্টার প্রকাশ করছেন, তখন প্রশ্ন উঠছে নির্বাচন কমিশন কোথায়? কমিশন চেয়ারম্যানের দপ্তর শুধু বিবৃতি দিচ্ছে যে আমরা সজাগ আছি, কিন্তু আইনজীবীরা হাইকোর্টে গিয়ে বলছেন নোটিশ দেওয়ার 24 ঘন্টার পরও কমিশন একটা টু শব্দ করেনি। সংবিধান বলে নির্বাচনী প্রক্রিয়ায় কেউ প্রভাব খাটাতে পারবে না, অথচ প্রভাব খাটানোর প্রমাণ হাজির থাকতেও কমিশন নিষ্ক্রিয় থাকছে। এই নিষ্ক্রিয়তার গন্ধটাই মানুষের নাকে লেগে গেছে, মানুষের কথায় প্রকাশ পাচ্ছে, মানুষের ভয়ে প্রকাশ পাচ্ছে। আপনার কি মনে হয় সরকার নিজে নির্বাচন চায়? পরিস্থিতি বিশ্লেষণ বলছে চায় না, কারণ মানুষ দেখছে প্রথমত আইন শৃঙ্খলা রহস্যজনকভাবে নরম, দ্বিতীয়ত নির্বাচনী তৎপরতা চোখে পড়ার মতো নয়, তৃতীয়ত প্রশাসনিক বৈঠকে যে নির্দেশ আসছে কোথাও গলদ থাকতে দেবেন না, সেটাই বুঝিয়ে দেয় যে সব ঠিকঠাক আছে বলে প্রমাণ দেওয়ার চেষ্টা, কিন্তু প্রমাণের চেষ্টা যখন অতিরিক্ত হয় তখন সন্দেহ আরো গাঢ় হচ্ছে। বিএনপি জামায়াত প্রকাশ্যে মাঠে নামছে, সিলেটে রংপুরে জনসভা করছে, কিন্তু তাদের কর্মীরাও বলছে রাতে পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, দিনে পথচলতি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। অনেক বিশ্লেষক বলছেন সংশয়টা আসলে নির্বাচনের দিন নয়, সংশয়টা নির্বাচনের পরের দিনও। ভোট শেষে যদি কেউ মানতে না চায় তখন কি হবে? 2024-এর তথাকথিত অভ্যুত্থানের পর দেশে যে নতুন রাজনৈতিক চুক্তির কথা উঠেছিল তার মূল শর্ত ছিল অবাধ ভোট, অংশগ্রহণমূলক নির্বাচন। সেই চুক্তির প্রথম পরীক্ষায় তো ফেল করে গেছে সরকার। আর এই চুক্তির গ্যারান্টার এখন যারা, তারাই যদি প্রশ্নের কেন্দ্রে চলে আসেন তাহলে চুক্তির ভবিষ্যৎ কি হবে বলুন তো? আর সেই কারণে মানুষের মুখে মুখে শুধু একটা কথা, হবে তো, ভোট হবে তো। এই তো শব্দটির মধ্যে লুকিয়ে আছে পুরো এক যুগের অভিজ্ঞতা, লুকিয়ে আছে ক্ষমতায় বসিয়ে দেওয়ার ষড়যন্ত্র, আর লুকিয়ে আছে কিংস পার্টি এবং কিংস পার্টিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার ষড়যন্ত্র। আর সেই তো শব্দটিকে মুছে ফেলার দায়িত্ব শুধু সরকারের নয়, নির্বাচন কমিশনের শুধু। কিন্তু সময় ঘড়ির কাঁটায় পড়ছে টিক 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 টিক, আর কমিশনের টেবিলে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। শেষ পর্যন্ত নির্বাচন হলেও এই সংশয়ের ছায়া ভোট কেন্দ্র পর্যন্ত গিয়ে পড়বে। মানুষ ভোট দেবে, কিন্তু মনে মনে জানবে যে গণনার সময় কি হবে, ফলাফল ঘোষণার পর কি হবে। আর এই ভাবনাটুকু যদি থেকেই যায় তাহলে জিতে গেলেও হারবে গণতন্ত্র, কারণ বিশ্বাস
ফিরে পেতে সময় লাগে, কিন্তু বিশ্বাস হারাতে 1 সেকেন্ডই যথেষ্ট। হয়তো অসাধারণ কোনো আইনি বা নিরাপত্তা সংকট না ঘটলে নির্ধারিত তারিখে ভোটও হয়ে যাবে, কিন্তু বৈধতা এবং স্থিতিশীলতার লড়াইটা ভোটের আগের এবং পরের দিনগুলিতে নির্ধারিত হবে। নির্বাচনের দিন উপস্থিত হলেও নির্বাচনের দিন ভোট কেন্দ্রে মানুষ যাবে না, যা ভবিষ্যৎ ক্ষমতা হস্তান্তরের পথকে ভারী করে তুলতে পারে এবং বিপদ সংকুল করে তুলতে পারে। দেখা যাক, 3 সপ্তাহ আছে, আপনারাও দেখেন, আমিও দেখি। ভালো থাকবেন সবাই।